গুচ্ছ ভর্তি পরীক্ষা 23-24 সেশনের বায়োলজি প্রশ্ন সলভ করব আজকে আমরা মেন বই থেকে। মেন বইয়ের কোথায় কোথায় আছে সেগুলো আমি কালেক্ট করে ছবি তুলেছি এবং তোমাদের দেখাবো, এবং সেই অনুযায়ী প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেখিয়ে দেবো তোমাদেরকে। সো শেষ পর্যন্ত থাকো, সবগুলোর সঠিক উত্তর আশা করি পেয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? তো এটা হচ্ছে কোষ বিভাজন অধ্যায়ের একটি প্রশ্ন। চলো দেখা যাক কোথায় আছে এটা আর অ্যান্সার কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোষ বিভাজন অধ্যায়ের প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়ের এখানে লেখা আছে নিচের দিকে দেখো যে প্রাণী কোষে স্পিন্ডল সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুমেরুতে অবস্থান করে এবং দুমেরু হতে অ্যাস্টার তন্তু হচ্ছে কি হয় বিচ্ছুরিত হয়। তাহলে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় কোথায়? অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় হচ্ছে প্রোমেটাফেজ। তো সঠিক অ্যান্সার কি হবে? প্রোমেটাফেজ হবে। তাহলে ১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোনটা? সি, প্রোমেটাফেজ। অ্যাস্টার রশ্মি গঠন করে কি প্রোমেটাফেজ পর্যায়ে। তো তারপরে ২ নম্বর হচ্ছে কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন? এটি হচ্ছে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। চলো দেখা যাক কোথায় থেকে প্রশ্নটি করেছে এবং সঠিক অ্যান্সার কোনটি। তো এখানে দেখো সাইটোপ্লাজম ও অঙ্গাণু এই টপিকের ভিতরে এই যে এখানে এইচ লার্ডি কি করেন? এইচ লার্ডি হচ্ছে প্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন। প্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন কে? এই যে এইচ লার্ডি। তাহলে অ্যান্সার হবে কি এইচ লার্ডি সর্বপ্রথম হচ্ছে কি করেন? সাইটোসল শব্দটি ব্যবহার করেন। তাহলে ২ নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে ডি, এইচ লার্ডি। তারপরে ৩ নম্বর হচ্ছে হোলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? এটি হচ্ছে প্রথম অধ্যায় জুওলজির প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের। চলো দেখে আসা যাক সঠিক অ্যান্সার কোনটি। তো এখানে দেখো একাইনোডার্মাটা পর্বের ৬টি ক্লাসে বিভক্ত এই সেই। তারপরে উদাহরণ এই যে এদিকে ছবি দেখলে ভালো বুঝতে পারবো। উদাহরণের ছবি দেখো, হোলোথুরিয়া টিউবুলোসা মানে সমুদ্র শসা। হোলোথুরিয়া টিউবুলোসা মানে হচ্ছে কি সমুদ্র শসার বৈজ্ঞানিক নাম এটা। আর এটা হচ্ছে কি একাইনোডার্মাটা পর্বের একটি প্রাণী। তো সঠিক অ্যান্সার কি হবে? একাইনোডার্মাটা। তাহলে ৩ নম্বর এর সঠিক অ্যান্সার হবে একাইনোডার্মাটা। তারপর ৪ নম্বর, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য হচ্ছে যে সি হবে ওভিপোজিটর। চলো বই থেকে দেখে আসা যাক কোথায় আছে এটি, প্রমাণ করে দিই। তো এখানে দেখো স্ত্রী ঘাসফড়িং এর নবম খণ্ডকের প্রলম্বিত রূপান্তরিত হয়ে ডিম পাড়ার অঙ্গ ওভিপোজিটর হচ্ছে কি করে গঠন করে। আর বাকি যে অপশনগুলো ছিল সেগুলো হচ্ছে কি পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য, আর ওভিপোজিটর এটাই একমাত্র হচ্ছে কি স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। তাহলে সঠিক উত্তর হবে ৪ নম্বরের সি, ওভিপোজিটর থাকে স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। বাকিগুলা অ্যানাল সার্কিট অপেক্ষাকৃত ছোট, আর সুপ্রা অ্যানাল এগুলা হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। তারপরে ৫ নম্বর হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? এটা সঠিক উত্তর হবে মাইক্রোটিউবিউলস। চলো দেখে আসা যাক কোথায় আছে এটি। এটি হচ্ছে কোষ ও এর গঠন অধ্যায়ের মাইক্রোটিউবিউলস এর কাজের মধ্যে আছে। চলো দেখে আসা যাক। তো এখানে দেখো মাইক্রোটিউবিউলস এর কাজ ২ নম্বরেই দিয়ে আছে সুন্দর করে যে কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করতে এবং বিপরীত মেরুতে পৌঁছাতে সাহায্য করে। যে এই লাইনটাই পরীক্ষাতে আসছে, বিপরীত মেরুতে কোষ বিভাজনের সময় চলতে সাহায্য করে কোনটি? মাইক্রোটিউবিউলস হবে হচ্ছে কি উত্তর। তাহলে ৫ নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে মাইক্রোটিউবিউলস।
ডি নম্বর। তারপরে ৬ নম্বর, পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? নিয়ন্ত্রণ করে কোনটি সেটা যায়নি। চাইছে হচ্ছে কি না কোনটি। তো এখানে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম আয়ন। তোমাদেরকে আমি বই থেকে দেখাচ্ছি উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের। চলো দেখে আসা যাক। তো এখানে দেখতে পারছো যে স্টার্চ সুগার মতবাদ অনুযায়ী স্টার্চ কিন্তু দায়ী পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য। আর সেখানে একটা অপশনে হচ্ছে স্টার্চ ছিল, আর ওখানে চাইছে কোনটি দায়ী নয়, তাহলে স্টার্চ অ্যান্সার হবে না। তারপরে স্টার্চ অ্যান্সার হচ্ছে কি হবে না। তারপরে হচ্ছে আরেকটা ছিল অপশন পটাশিয়াম। পটাশিয়ামটা আধুনিক মতবাদ আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ বা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, এটা অনুযায়ী যে পটাশিয়াম আয়নও কিন্তু হচ্ছে কি রক্ষী কোষ স্ফীতি বা রক্ষী কোষ খোলা বন্ধ হওয়ার কারণ। তাহলে পটাশিয়াম স্টার্চ এই দুইটা হবে না। আরেকটা ছিল অপশনে গ্লুকোজ 6 ফসফেট, সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী। তো দায়ী নয় কোনটি? অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে পত্ররন্ধ্র উন্মোচন বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? ম্যাগনেসিয়াম আয়ন। তারপরে ৭ নম্বর হচ্ছে কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? এটি সুন্দরভাবে একটি ছকে দেয়া আছে পরিপাক ও শ্বসন অধ্যায়ের জিওলজি। চলো দেখে আসি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ এই ছকে সবগুলো দেওয়া আছে। শরীরের ওজন কমের ক্ষেত্রে বিএমআই কত, স্বাভাবিক ওজনের ক্ষেত্রে কত, অতিরিক্ত ওজনের ক্ষেত্রে কত, প্রথম শ্রেণীর ক্ষেত্রে কত, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কত, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কত। তাহলে প্রশ্নে কি চেয়েছিল দেখে আসি। তো এখান থেকে যেটা সাথে মিলবে সেটাই অ্যান্সার। এটা খুব সহজ, কোনো প্যাচ-ট্যাচ নাই। তাহলে বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে কোনটি তাহলে? ৩৫ থেকে ৩৯ এটা প্রথম শ্রেণীর না, এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। ৩০ থেকে ৩৪ এটি হচ্ছে কি প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে। আর এটা কোনো কিছুই না, একটা ভুয়া মান। আর ১৮ থেকে ২৪ এটা হচ্ছে একটা সঠিক মানে সঠিক বিএমআই। তাহলে অ্যান্সার হবে কোনটি? বি নম্বর। বি নম্বর ৩০ থেকে ৩৪ এটা হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে। তারপরে সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয়। রাইনো ভাইরাসের কারণে হয় হচ্ছে সাধারণ সর্দি কাশি। চলো বইয়ে আমরা দেখে আসি। একটা ছক আছে সুন্দর অণুজীব অধ্যায়, ওই ছকের মধ্যেই এই সবগুলো দেওয়া আছে। এই ছকের একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারো চাইলে সঠিক কিভাবে টেকনিকের মাধ্যমে সবগুলো মনে রাখা যায়। চলো দেখে আসি বইয়ে কোথায় আছে এটি। তো এখানে দেখো এই তো রাইনো ভাইরাস, এটার কারণে কি হয়ে থাকে? এটার কারণে হয়ে থাকে হচ্ছে মানুষের সাধারণ সর্দি কাশি। রাইনো ভাইরাসের কারণে কি হয়ে থাকে? সাধারণ সর্দি কাশি। তাহলে সঠিক উত্তর হবে কি? রাইনো ভাইরাস। তাহলে সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? উত্তর হবে বি, রাইনো ভাইরাস। তারপরে হচ্ছে প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? করোনা ভাইরাস, মোজাইক ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস না টি2 ভাইরাস? এটাও হচ্ছে অণুজীব অধ্যায়ের প্রথমের দিকের ইনফরমেশন থেকে একটি করা প্রশ্ন। চলো দেখে আসি সঠিক অ্যান্সার কোনটি হবে। সঠিক অ্যান্সার হবে সি, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। চলো দেখে আসা যাক। এখানে দেখো আয়তন ও সাইজ এই টপিকের মধ্যে আছে যে ভাইরাস সাধারণত ১২ ন্যানোমিটার হয়, পোলিও ভাইরাস হতে ৩০০ ন্যানোমিটার যেমন মোজাইক ভাইরাস পর্যন্ত হয়ে থাকে। তারপরে এখানে বলছে যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্র কি? ফুট অ্যান্ড মাউথ সৃষ্টিকারী ভাইরাস। এবং ভেরিওলা ভাইরাস, ভ্যাকসিনিয়া ও ভেরিওলা ভাইরাস এগুলা হচ্ছে কি এগুলার আকার দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখা যায় যে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র। মোজাইক ভাইরাস তো হবে না, কারণ মোজাইক ভাইরাস হচ্ছে বড় ভাইরাস। তাহলে সঠিক অ্যান্সার ওখানে হবে ফুট অ্যান্ড
মাউথ ভাইরাস। করোনা ভাইরাস হবে না, কারণ করোনা ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র না। ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাসের চাইতে ওখানে যে অপশনগুলা ছিল কোনোটাই ক্ষুদ্র না। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। তাহলে অ্যান্সার হবে ৯ নম্বরের কি ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, সি নম্বর। টি2 ও হবে না। তারপরে ১০ নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? এটা রক্ত ও সঞ্চালন অধ্যায়ে সুন্দরভাবে দেওয়া আছে। চলো আমরা দেখে আসি। তো এখানে দেখো কোন পরীক্ষার মাধ্যমে কি জানা যায়, সবগুলো সিরিয়ালে কি সুন্দরভাবে দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে চাইছিল কি হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? তাহলে পেশি কই? এই তো ৭ নম্বর পয়েন্ট। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় এমআরআই। এমআরআই পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়। তাহলে অ্যান্সার এটি। তাহলে ১০ নম্বরের উত্তর কোনটি হবে? পেশির অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? এমআরআই মাধ্যমে, ডি নম্বর। ইটিটির মাধ্যমে জানা যায় হচ্ছে কার্যক্ষমতা হৃৎপিণ্ডের। ইসিজির মাধ্যমে প্রাথমিক অবস্থা জানা যায়। আর ট্রপোনিন ১ এর মাধ্যমে জানা যায় হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বা হার্ট অ্যাটাকের লক্ষণ। তারপরে হচ্ছে ১১ নম্বর, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? এটার অ্যান্সার হবে সেরোটোনিন। এটি রক্ত ও সঞ্চালন অধ্যায়ের একটি প্রশ্ন। অণুচক্রিকার কাজের মধ্যে এই পয়েন্টে আছে। চলো আমরা দেখে আসি। তো এখানে অণুচক্রিকার কাজের ৭ নম্বর পয়েন্টটি খেয়াল করো। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। তাহলে অ্যান্সার কি হবে? সেরোটোনিন। সেরোটোনিন রক্তবাহিকাকে সংকোচন করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে, রক্তপাত বন্ধ করাতে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে বা উদ্বুদ্ধ করে। তাহলে ১১ নম্বরের অ্যান্সার হবে সেরোটোনিন। তারপরে ১২ নম্বর, ডিএনএ হেলিকেজ এর কাজ কোনটি? এটি কোষ ও এর গঠন। বোটানি প্রথম অধ্যায়ে একটি ছকের মধ্যে সবগুলোর। তো এই ছক থেকে প্রশ্নটা করছে। ২ নম্বর পয়েন্ট, ডিএনএ হেলিকেজ এর কাজ কি? কাজ হচ্ছে রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেওয়া। তাহলে অপশনে ছিল এই যে এইটুকু, ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খুলে দেয়। তাহলে অ্যান্সার হবে ডাবল হেলিক্স প্যাচ খুলে দেওয়া হচ্ছে ডিএনএ হেলিকেজ এর কাজ। তাহলে ১২ নম্বর সঠিক উত্তর কোনটি? ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে বি, ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খোলা। তারপরে ১৩ নম্বর, মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কতটি? এটি ডিরেক্ট বইয়ের মধ্যে কোথাও আমি খুঁজে পাইনি, তবে এটার অ্যান্সার হচ্ছে ৯টি হবে। এটি ডিরেক্ট না থাকলেও এটি ৯টি হবে। এটি মানে খোঁজাখুঁজি করে দেখা হয়েছে বিভিন্ন জায়গায়। এটা সঠিক অ্যান্সার ৯টি হবে রূপান্তরিত কশেরুকার সংখ্যা। তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি কোনটি? এটি বইয়ে আছে সরাসরি চলন ও অঙ্গচালনা অধ্যায়ে। উত্তর হবে বাইসেপস ফিমোরিস। চলো দেখে আসা যাক কোথায় আছে। তো এখানে দেখো হ্যামস্ট্রিং পেশি ও কোয়াড্রিসেপস পেশির প্রকারভেদ দেওয়া আছে। প্রশ্নে আসছিল হ্যামস্ট্রিং পেশি কোনটি? তাহলে এই যে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস ও বাইসেপস ফিমোরিস। তাহলে অ্যান্সার কি হবে? বাইসেপস ফিমোরিস হবে হচ্ছে কি হ্যামস্ট্রিং পেশির উদাহরণ। তো হ্যামস্ট্রিং পেশি কোনটি? ১৪ নম্বর, বি হবে অ্যান্সার, বাইসেপস ফিমোরিস। তারপরে হচ্ছে ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? এটার অ্যান্সার হবে ১টি। চলো বইয়ে দেখে আসা যাক। এই যে দেখো দেওয়া আছে মিওসিস বিভাজন ঘটিয়ে ৩টি ক্ষুদ্র পোলার বডি ও একটি বড় সক্রিয় ওটির সৃষ্টি করে। ৩টি ক্ষুদ্র পোলার বডি এখানে নষ্ট হয়ে যায়। আর একটি যে বড় সক্রিয় ওটির সৃষ্টি করে এটি হচ্ছে কি ডিম্বাণু তৈরি করে। এভাবেই ওজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস বিভাজনের মাধ্যমে হাইড্রা একটি ডিম্বাণু তৈরি করে থাকে। তো সঠিক উত্তর হবে ১টি ১৫ নম্বরের। ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মিওসিস বিভাজনে একটি ডিম্বাণু তৈরি করে। আর ৩টি ক্ষুদ্র পোলার বডি নষ্ট হয়ে যায়।
তারপরে এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? এটি পরিপাক ও শ্বসন অধ্যায়ে ডিরেক্ট দেওয়া আছে। চলো দেখে আসা যাক। এই যে এখানে দেওয়া আছে গ্লাইকোজেনেসিস, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভেঙে রক্ত মিশে যায়। এখানে যে এপিনেফ্রিন এপিনেফ্রিন হচ্ছে কি করে? ও গ্লুকাগন হরমোন দ্বারা প্রবাহিত হয়। কোনটি? গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এপিনেফ্রিন কোন প্রক্রিয়া সাহায্য করে? গ্লাইকোজেনোলাইসিস। চলো অপশনে গ্লাইকোজেনোলাইসিস আছে এবং এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে ১৬ নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি? গ্লাইকোজেনোলাইসিস, সি নম্বর। তারপরে রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? এটার উত্তর গাজী আজমল স্যারের বইয়ে নাই, কিন্তু আলিম স্যারের বইয়ে আমি এটার উত্তর পেয়েছি। চলো তোমাদেরকেও দেখানো যাক। এখানে দেখো লেখা আছে যে যেসব ধমনী হৃৎপিণ্ড হতে ফুলকার দিকে অক্সিজেন রিক্ত মানে হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর যদি বলতো অক্সিজেন সমৃদ্ধ, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রিক্ত বহন করে তাদেরকে হচ্ছে কি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বলে। আর এখানে বহির্বাহী ধমনী হচ্ছে ফুলকা হতে বাইরে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর অক্সিজেন রিক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত বহন করে হচ্ছে কি অন্তর্বাহী। তো সঠিক উত্তর হবে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল। তাহলে রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে। তারপরে আসি পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটি? এটার উত্তর বাঁশ হবে, সবাই জানো। তারপরেও বইয়ে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেওয়া যাক। তো এখানে দেখো পোয়েসি গোত্রের কয়েকটি উদ্ভিদ এখানে দেওয়া আছে। বাঁশ বাঁশ হচ্ছে কি পোয়েসি গোত্রের উদ্ভিদ। আরো কয়েকটি উদ্ভিদ আছে। বাঁশ হচ্ছে কি পোয়েসি গোত্রের উদ্ভিদ। বাকি অপশনগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদ। তো 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বাঁশ। বাকি যে জবা, বনকৌড়া, স্থলপদ্ম এগুলো সব মালভেসি গোত্রের উদ্ভিদ। তারপর 19 নম্বর ব্যারোরিসেপ্টর কি? এটার উত্তর হচ্ছে সংবেদী স্নায়ুপ্রান্ত্র। এটিও ডিরেক্ট বইয়ের মধ্যে আছে, গাজী আজমল স্যারের বইয়ে রক্ত সঞ্চালন অধ্যায়ে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় আছে এটি। তো এখানে প্রথম লাইনেই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত হচ্ছে কি? ব্যারোরিসেপ্টর। এই অপশনটাই ছিল ডি নম্বরে এবং এটি হচ্ছে কি উত্তর। ব্যারোরিসেপ্টর কি? বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত বা সেন্সরি নার্ভ এন্ডিং। তো সঠিক উত্তর ডি, সংবেদী স্নায়ু প্রান্ত। তাহলে ব্যারোরিসেপ্টর কি? উত্তর হবে ডি নম্বর, সংবেদী স্নায়ু প্রান্ত। তারপরে হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? উত্তর হবে এটি, বইয়ে এটা দেওয়া আছে সরাসরি। দেখে আসা যাক। তো এখানে দেওয়া আছে ওটিটিস মিডিয়ার যে রোগের কারণগুলোর মধ্যে দেওয়া আছে যে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া এই ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে কি হয়? মধ্যকর্ণের সংক্রমণ বা ওটাইটিস মিডিয়া হয়। তো উত্তর হচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনি। তাহলে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? স্ট্রেপটোকোকাস নিউমোনি ব্যাকটেরিয়া। তারপরে 21 নম্বর যে রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় প্রবাহিত হয়? এটিও সরাসরি বইয়ে আছে, শ্বসন ও শ্বাসক্রিয়া জিওলজি 5ম অধ্যায়ে। উত্তর হবে বাইকার্বনেট যৌগরূপে 65% প্রবাহিত হয়। চলো দেখে আসি। তো এই দেখো 3 নম্বর পয়েন্টে বাইকার্বনেট যৌগরূপে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড বা 65% কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট রূপে হচ্ছে কি হয়? পরিবাহিত হয়। তো অ্যান্সার হচ্ছে কি বাইকার্বনেট রূপে। তো 21 নম্বরের উত্তর বাইকার্বনেট রূপে হচ্ছে কি হয়? পরিবাহিত হয়। তারপরে অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় এখানে হচ্ছে যে পদ্ধতিতে, সেটি হবে স্টেম সেল পদ্ধতিতে অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয়।
এটি আমি বইয়ে তেমন খুঁজে পাইনি এখন। কিন্তু এটি আগে পড়েছি এবং তোমাদের বইয়ে আছে অবশ্য, তোমরা খুঁজলে পাবা কোনো এক জায়গাতে। সঠিক উত্তর এটি হবে স্টেম সেল। তারপরে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এরিথ্রোলাইটিস ফিটালিস যে রোগটা তোমরা পড়েছো জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়ে, সেটি হয় হচ্ছে কিসের মাধ্যমে? রিসার্চ ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরের কারণে হচ্ছে এই হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন রোগটি হয়ে থাকে। তারপরে হচ্ছে কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? এখানে হচ্ছে বেসোফিল হতে হিস্টামিন ক্ষরণ হয়। চলো আমরা দেখে আসি এটা বইয়ে কোথায় আছে। রক্ত সঞ্চালন অধ্যায়ে এটি আছে। তো এখানে দেখো বেসোফিলের কাজের মধ্যে দেওয়া আছে যে বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আবার হেপারিনও নিঃসরণ করে। তাহলে হিস্টামিন নিঃসরণ করে কোনটি? বেসোফিল হবে উত্তর। তাহলে ২৪ নম্বরের উত্তর হবে বেসোফিল। তারপরে ২৫ নম্বর, ক্রেবস চক্রের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করে কোনটি? এটি আবুল হাসান স্যারের বোটানি বইয়ে নাই। এটা আছে হচ্ছে আলিম স্যারের বইয়ে, আমি পাইছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে আসা যাক। উত্তর হবে সি নম্বরটা। চলো দেখে আসি। তো এই যে অক্সালো সাকসিনিক অ্যাসিড, এটি প্রশ্নে ছিল। অক্সালো সাকসিনিক অ্যাসিড হচ্ছে অক্সালো সাকসিনেট ডিকার্বক্সিলেজ। এই এনজাইমের সহায়তায় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে উত্তর হবে যে এইটুকু, ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। তো ২৫ নম্বরের উত্তর কি হবে? অক্সালো সাকসিনিক অ্যাসিড কে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করে কোনটি? ডিকার্বক্সিলেজ। এটা অ্যান্সার। তো আশা করি তোমাদের ২৫টা বায়োলজি প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে গেছো এবং তোমাদের সাথে মিলিয়ে দেখো যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কয়টা হয়েছে, কয়টা হয়নি। আর যারা এমনিতে জানার জন্য দেখছো তারা এগুলা সলভ দেখে নাও, ভালোভাবে মনে রাখো। সামনে বিভিন্ন পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো চলে আসতে পারে। আর পড়াশোনা রিলেটেড বিভিন্ন শর্টকাট টেকনিক বা আরো আপডেট পেতে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটিতে একটি লাইক তো অবশ্যই। ধন্যবাদ সবাইকে।